শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9:30। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে জানো তো সকালে উঠেছি, উঠে থেকেই ভীষণ শরীরটা খারাপ। জানো কাল রাত থেকে এত পা যন্ত্রণা, মাথা ঘুরছে কি বলবো। কালকে রাতে যেন অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছি যাতে আজকে সকাল সকাল উঠতে পারি। কিন্তু কি বলো তো, শরীর যদি না সাথ দেয় তাহলে আমাদের মনের ইচ্ছা কখনোই পূর্ণ হয় না। তো ওই যে আমার শরীর সাথ দেয়নি, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তাই এতটা লেট হয়ে গেছে বলে আমি ভাবলাম যে না থাক, আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করব না, একেবারে বেলার থেকে কিন্তু করব। তাই আজকে দেখো বেলার থেকে করছি। আর এই বাসনগুলো সকালে সবার খাওয়া দাওয়া হলো, মানে সকালে ভাত, আমরা খাই মুড়ি, এই সমস্ত খাবারগুলো খাওয়ার পরই যে সমস্ত বাসনগুলো জমে সেগুলো মাজা ধোয়া করলাম। তো এখন এই সমস্ত বাসনগুলো ঘরের দিকে রেখে এসেছি। আর আজকে এতটাই শরীরটা খারাপ, কিছু করতেও মন চাইছে না জানো, খালি মনে হচ্ছে হয় বসে থাকি নয় শুয়ে থাকি। তবে কি বলো তো, আমাদের শরীর মানলেও কিন্তু আমাদের পেট কি মানবে? আমি যদি শুয়ে বসে থাকি তাহলে কি করে হবে, তাই না বলো? সেই জন্য এই দেখো রান্নাবান্নাগুলোও একটু তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি। বাড়িতে কটা মূলো ছিল, সেই মূলোগুলোকেই একটু ভাবলাম আলু দিয়ে ঝোল করব। আর মূলোগুলো হলো একদম আঙুলের মতো সরু সরু। আর কালকেকার সেই মাছের ঝাল আছে, সেই মাছের ঝালটাকে একটু জাল দিয়ে দেবো, তার সাথে একটু মূলোর শাক ভাজাও করে নেবো। আজকে বেশি কিছু রান্না করব না, এগুলোই করব। তো ওইদিকে আমি সমস্ত সবজিগুলো এখানে এনে রেখেছিলাম রান্নাঘরে। আনার পর কিন্তু সবজিপাতিগুলো কেটে একদম রান্নায় বসিয়ে দিয়েছি। আর জানো তো, যতই ভাবি না কেন শরীরটা সাথ দিচ্ছে না, কাজকর্ম কম করব, কিন্তু কাজ করতে করতে এমন হয় তখন মনে হয় যে বসে শুয়ে থাকা যাবে না। তো ওই যে আমার রান্নাবান্নার সমস্ত কিছুই হয়ে গেল, একদম লাস্ট পর্যায়ে ভাতটা করেছি। আর এখন দেরি করেই ভাতটা করি, কারণ কি বলো তো, দুপুরের দিকে না ভাতটা অনেকটাই গরম থাকে, না হলে শীতকাল যেহেতু একটু বেলা হলেই ভাত একদম ঠান্ডা হয়ে যায়, আর বাড়িতে কেউ এরকম ভাত খেতে চায় না। সেই জন্য ভাতটা লাস্টে করে নিয়েছি। জানো তো বন্ধুরা, নিজের শরীরের কষ্ট কেউ বোঝে না। সারাদিন সংসারে গাদার খাটুনি খেটেও কিন্তু আবার গেলাম বাইরের কাজকর্মগুলো করতে। বাইরের কাজ বলতে কিস্তির টাকা দিতে হয়, তার সাথে রেশনও আনতে হয়। তো আজকে একটু রেশনও আনতে যাব বিকালের দিকে। তবে এখন রান্নাবান্নাগুলো গুছিয়ে করে নিচ্ছি। কী করবো বলো তো, একার সংসার, ডুডুর পাপা একদিক সামলায়, আমাকে আরেক দিকটা সামলাতে হয়। ও যদি সারাক্ষণই তোমার এই যে সংসারে কাজকর্ম বলতে এই ধরো এই টুকিটাকি কাজগুলো যদি করে, তাহলে কিন্তু জানো তো ওইদিকে ওর নিজের কাজগুলো হবে না, মানে যেটা থেকে আমাদের পেট চলে আর কি, প্রত্যেক দিন হাঁড়ি চড়ে ওর উপার্জনের টাকা দিয়েই তো, সেগুলো হবে না। সেই কারণে জানো তো অনেকটা সামলানোর চেষ্টা করি। একটা মেয়ে জানো তো একটা সংসারে থাকলে প্রতিটা মানুষের দুঃখ কষ্টগুলো বোঝে, কিন্তু সেই মেয়েটার দুঃখ কষ্টগুলো বোঝার মতো কেউ হয় না জানো, এটা একদম পৃথিবীতে সত্য কথা। তবে সেটা আমার তোমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। সময় পেলে মানুষ বুঝিয়ে দেয় যে যার কষ্ট তার কাছেই রাখা ভালো, অন্যের কাছে প্রকাশ না করাই ভালো। এটুকু আমি যেন বুঝে গেছি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার রান্নাবান্না হলো। ডোডোকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি, আমরাও নিজেরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ওই দিক দিয়ে আমি কিন্তু সবার প্রথমে গাছগুলোকে একটু জল দিতে এসেছি। জানো যতটাই শরীরটা খারাপ হোক না কেন, সংসারে কাজগুলো করতে করতে এমন একটা নেশা বা মায়ায় আটকে গেছি, যেন মনে হয় এই কাজটা যদি না করি তাহলে মনে হচ্ছে কি হয়ে যাবে, কিন্তু কোনো কিছুই হবে না। তবুও কিন্তু যত কষ্টই হোক করার চেষ্টা করি। আর এই ঠান্ডা পড়াতে এতটাই শরীরটা খারাপ লাগে কি বলবো জানো, সারাদিন যন্ত্রণা ব্যথা নিয়েও কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো করতে হয়। তারপরে হয়েছে মাসিক, সেটা তো মেয়েদের প্রত্যেক মাসেই লেগে রয়েছে, হয়তো 5-6 দিন কারোর ক্ষেত্রে কম, তো সেটারও কিন্তু আলাদা করে একটা ব্যথা রয়েছে। তবুও কিন্তু জানো তো যতটা পারি সংসারটার পেছনে সামাল দেওয়ার চেষ্টা করি।
তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার তো গাছে জল দেওয়া হয়ে গেল, এই দিক দিয়ে জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি। এখন বিকেলটা অনেকটাই হয়ে গেছে, ওই 4:30 থেকে 4:45। তবে শীতকালের দিনে 5টাতেই সন্ধ্যা লেগে যায়, সেই কারণে 5টা বাজার আগেই সংসারের সমস্ত কাজকর্মগুলো করে নিই। জানো তো ভাবি কোন দিকে কি পড়ে আছে সব কিছু চোখে দেখার মতো। সংসারের সমস্ত দায়িত্ব যখন আমার কাঁধে তখন সামলাতেও কিন্তু আমাকেই ভালো করে হয়। তো ওই দেখো দেখছো কাজগুলো সামলাতে সামলাতে দেখছি আবার সাইকেলটা ডোডোর পাপা ওই নারকেল গাছের কর্নারে রেখে এসছে। তো বাড়ির এই লাস্ট প্রান্তে যদি এরকম করে রাখা থাকে সন্ধ্যা হয়ে গেলে একটা কাকপক্ষীও থাকে না এইদিকে, জানো। কারণ কি বলো তো পাশেই মাঠ, সেই জন্যই ভয়ে আমি সাইকেলটা নিয়ে এসে আমাদের ওই যে তোমার টিনের ঘরটা আছে ওইখানে কিন্তু রেখে দেবো। কেন বলো তো এরকম করে পড়ে থাকলে ভালো না। আমাদের এইদিকে ভীষণ চুরিচামারি হয় লোকের কাছে, এই কাজ এর বাড়ি হয়েছে কাল ওর বাড়ি হচ্ছে, এরকম করে কিন্তু প্রায় দিনই শুনতে পাই। তার জন্য কিন্তু ও সাইকেলটাকে জায়গা মতো করে রেখে দিচ্ছি। আর দেখো সেই তুলসী মন্দিরটা এখনো অবধি তুলসী মন্দিরটায় গাছ লাগানো হয়নি, তবে ওই যে আমার জন্য সমস্ত কিছু ভরসাই পড়ে থাকে। কবে আমি শুদ্ধ হব ঠিক হব তারপরে কিন্তু তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে গাছটা নিজের হাতে বসাবো। তো ওই যে সাইকেলটা রেখে দিলাম, এখন কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়ার বাসনগুলো ধুয়ে নিলাম। আজকের মতো বাসন এখানেই মাজা সমাপ্ত হলো। প্রত্যেক দিন যে সারাদিন কত বাসন থাকে আর কত যে মাজতে হয় তার কিন্তু কোনো হিসাব নাই। তো এই যে ডোডো ঘুমাচ্ছে, ও ঘুমাতে ঘুমাতে যতটা পারি সংসারের সমস্ত টুকিনাকি কাজকর্মগুলো প্রতিনিয়ত সেরে নেওয়ার চেষ্টা করি। এই যে আমাদের এই জায়গাটা মানে এই ঝুড়ি বলতে পারো, এই ঝুড়িটার মধ্যে আমি ভেবেছিলাম জামা কাপড় রাখবো। তো জামা কাপড় রাখতে রাখতে এতটাই উঁচু হয়ে গেছে এই ঝুড়িটা, এক এক সময় বলে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। জানো তো ঝুড়িটাকে দেখলেও মায়া হয়, কিন্তু কি করব বলো, আমাদের দুজনের জামা কাপড় যে এত হয়ে গেছে শীতকালে বলে বোঝানোর মতো নয়। আর শীতকালে আমাদের দুজনের কেন প্রত্যেকটা বাড়িতেই কিন্তু প্রচুর জামা কাপড় থাকে, সেগুলো সুন্দর করে গুছিয়ে না রাখলেও হয় না। তাই জানো তো প্রত্যেক দিন এই জায়গাটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখি। তো এই যে এখন বাজে রাত্রি 10টা, ডোডোর পাপা এলো কাজের থেকে, আসার সময় ছেলের জন্য এই কেকটা কিনে এনেছে। তো আমি বলছি এই কেকটা একাই কেন খাবো, বাড়ির সকলেই কিন্তু ভাগাভাগি করে খাবো। এর আনন্দ কাউকে বলে বোঝানো যাবে না, জানো, পরিবারের সকল ভাগাভাগি করে খাওয়া। আর এটা তোমরা কি বুঝতে পারলা? অবশ্যই বুঝতে পারবে, অনেকেই বুঝতে পারলেও আমাকে কমেন্ট করে বলো কিন্তু। তো দেখো এই যে রাতের ডিউটি পালন করতে চলে এসেছি, রাতে বানাবো রুটি। আটাগুলো সন্ধ্যাবেলায় মেখে একপাশে ঢাকা দিয়ে রেখে গেছিলাম বালতির ওপরে, সেই আটাগুলোকে এখন আরেকবার ভালো করে ঠেসে নিচ্ছি, তাহলে যেন রুটিটা ভালো হয়। তো ভালো করে ঠেসে নেওয়ার পর কিন্তু এটাকে এবার লেচি কাটবো। তো চলো আটাটা মাখতে মাখতে তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনায়। অনেক দিন পর আবারও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, পিউ তোমার ব্লগ রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না, শরীর নিয়ে খুব ভুগলাম, এখন একটু ভালো আছি, তোমার ব্লগ দেখে এনার্জি পায়। তো দিদিভাই সত্যি বলতে সবার প্রথমে বলি তুমি যে এতদিন পর আমার ব্লগে কমেন্ট করলে এটাই সত্যি বলতে আমি থ্যাংক ইউ বললে হয়তো অনেকটাই ছোট হবে। অনেক অনেক ভালোবাসা দিদিভাই। আর জানো তো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তুমি যে রোজ দেখতে আমার কমেন্টগুলো, একদিন একটা হলেও কমেন্ট করো হ্যাঁ দিদিভাই, তাহলে আমার ভীষণই ভাল লাগে। আর হ্যাঁ দিদিভাই তুমি বললে তোমার শরীরটা নিয়ে অনেক নাকি ভুগলে, এখন একটু ভালো আছো। তো কি হয়েছিল যদি জানানোর মতো হয় অবশ্যই আমাকে কিন্তু জানিও। আর ভগবানের কাছে এটুকুই বলবো যেন তুমি তাড়াতাড়ি খুব ভালোভাবে সুস্থ হয়ে যাও। সবশেষে দিদিভাই একটা কথা বলল যে তোমার ব্লগ দেখে আমি এনার্জি পাই। সত্যি বলতে এই যে কথাগুলোর জন্যই কিন্তু আমি ব্লগগুলো বানাই, জানো তো। এই ব্লগ বানিয়ে আমি যে বিশাল আর্নিং করে ফেলছি তা কিন্তু নয়, আমার এটা একটা নেশাও বলতে পারো, একটা ভালো লাগা, আবার অপর মানুষের ভালোবাসা অর্জন করা। তো সত্যি বলতে আমার ব্লগ দেখে যে কোনো মানুষ এনার্জি পায় এটাতেই আমি অনেক অনেক খুশি গো। সত্যি বলতে তোমাদের এই ভালোবাসাগুলোই আমার কাছে অনেক।
তো তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই কিন্তু আমাকে নেক্সট দিনের একটা ব্লগ বানাতে অনেকটাই মোটিভেট করে। তাই তোমাদের সকলের কাছে আমি হাত জোড় করে বলছি, তোমাদের কাছে যদি সম্ভব হয় আমার ব্লগে কমেন্ট করার, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। যাই হোক, কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার কিন্তু রুটিগুলো তোমার লেচি কাটা হয়ে গেছে। এখন সুন্দর করে বেলে নিচ্ছি। জানো, এতদিন রুটি বানাচ্ছি তবুও কিন্তু এত দিনের মধ্যে মানে সব রুটিগুলো একবারে পারফেক্ট বানাতে পারলাম না। জানি না কবে পারবো। তবে হ্যাঁ, আমি হাল ছাড়বো না, আমি কোনো কিছুতেই হাল ছাড়ার মেয়ে না, একেবারে শক্ত করে ধরে রাখার চেষ্টা করি। তো আমি জানি আমি একদিন ঠিক পারবো সমস্ত রুটিগুলোকে একদম পারফেক্টভাবে আনতে। তবে সব রুটির মধ্যে দু একটা পারফেক্ট আসে, জানো, আগে তো সেটাও হতো না। তবে মেয়েরা করতে করতে, মেয়ে কেন প্রত্যেকটা মানুষই করতে করতে একটা সময় সমস্ত কিছু শিখে যায়। তো এই দেখো, এই দিক দিয়ে আমি কিন্তু রুটিগুলো এই তাওয়ার মধ্যেই ফুলাই এবং তাওয়ার মধ্যেই শাকি। আমি এক্সট্রা করে আগুনের মধ্যে কিন্তু ফুলাই না। তো বন্ধুরা দেখো, রুটিগুলো করছি। আজকে 12টা মতো রুটি হয়েছে। মানে 12টা রুটি হলে বাড়ির সকলে খেয়েও যদি থাকে তো রাখা হয় পরের দিন সকালে চা দিয়ে খাওয়ার জন্য। আমাদের বাড়িতে সকলেই চা দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে। চা বলতে আমাদের বাড়িতে আমি, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাই খান। ডোডোর পাপা, ডোডো তো খায় না, ডোডো ছোটো বলে খায় না, আর ওর পাপা চা পছন্দ করে না, সেই জন্য ওর পাপা খায় না। আমরা এই কজন মানুষই খাই। আর জানো তো, চা খেতে আমাদের রুটি দিয়ে ভীষণ পছন্দ হয়। তবে আজকে 2টো রুটি ছিল, আমার শ্বশুরমশাইকে একটা দিয়েছিলাম, আমি আর শাশুড়ি মা একটা রুটি দুজন মিলে ভাগ করে খেয়েছিলাম। তো সকালে চা রুটি থাকলে আর কিছু লাগে না। এই শীতের রাত অনেক বড় রাত, বলো, সকালে উঠে কাজকর্ম করেও চা বানাতে গেলেই যেন পেটটা মানে চুই চুই করে ওঠে এবং বলে যে ভারী কিছু একটা খেলে শান্তি পাবো। তো সেই জন্যই আর কি একটু হলেও ভারী কিছু খাওয়ার চেষ্টা করি। তো প্রত্যেক দিন তার সময় হয়ে ওঠে না, বলো, কাজ যা থাকে। তো এই দেখো, আজকে জানো তো কেন জানি না রুটিগুলো পুড়ে যাচ্ছিল। যাই হোক, চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ব্লগটি ভালো লাগলে আমার ছোট্ট পরিবারে থেকে যেও। সকলে ভালো থেকো।